TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আর কিছুক্ষণ পরে মাত্র 5 ঘন্টারও কম সময় পরে আমরা নতুন বছরকে স্বাগত জানাবো এবং পুরনো বছরকে বিদায় দেব। সেই উদ্দেশ্যে কিভাবে এই বিষয়টি আমরা কথা বলবো সেটা একটু পরে আসবো, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বরাবরের মতো আজকে আমাদের অনুষ্ঠানটিকে দুভাগে ভাগ করলেও আজকের অতিথিরা আমাদের একসাথেই স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে এবং বাঁয়ে। তাদেরকে আগে পরিচয় করে দিয়ে আমার ডান থেকে আছেন ওয়ার্ল্ড ট্রাভেলের সম্মানিত সিইও জনাব মোহাম্মদ শামসুদ্দিন বাসির, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। এবং আমার বাম দিকে আছেন আমাদের সবার পরিচিত এবং অত্যন্ত প্রিয় গুণী মানুষ, গুণী শিল্পী জনাব শাহ মাহবুব, সঙ্গীত শিল্পী, আপনাকেও স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং TVN24-কেও অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকেই আবারও ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে যে আপনি ইচ্ছে করলেই বিনা পুঁজিতে কিভাবে একটি ট্রাভেল এজেন্সির মালিক হতে পারবেন এবং হজ প্যাকেজ সহ ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কেও নানা বিষয় এবং শাহ মাহবুব সাহেবের কাছে প্রশ্ন থাকবে নিউ ইয়র্ক তথা আমেরিকায় বাংলা সংস্কৃতির দ্রুত বিকাশ, এই বিষয়টি নিয়ে আমরা খোলামেলা কিছু কথা বলবো। তবে তার আগে, যেহেতু আর মাত্র আগেই বলেছি 5 ঘন্টারও কম সময় পরেই আমরা 2024 সালকে বিদায় জানিয়ে 2025 সালকে বরণ করব, তাই প্রথমেই ইংরেজি নববর্ষের উৎপত্তি কিভাবে হলো সে সম্পর্কে সামান্য কিছু তথ্য তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, ইংরেজি নববর্ষের সূচনা বেশ রোমাঞ্চকর। সে অনেক দিন আগের কথা। তখনকার দিনে মানুষ যখন প্রথম বর্ষ গণনা করতে শিখল, তারা বছর হিসেবে করত চাঁদের কথা মাথায় রেখে। অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদি বিচার করে বছর গোনা হতো। এরপর মিশরীয়রা প্রথম সূর্য দেখে বছর হিসেব করলো, যাকে বলে সৌরবর্ষ। এই সৌরবর্ষ গণনা আর চন্দ্রবর্ষ গণনায় কিন্তু বিস্তর ফারাক ছিল। সৌর চন্দ্র মিলিয়ে বছর গণনা হলো। এবার দরকার তার হিসেব রাখার। সুমেরীয়দের কথা আমরা জানি। বর্ষপঞ্জিকা অর্থাৎ ক্যালেন্ডার আবিষ্কার কিন্তু তারাই প্রথম করেছিল। এরপর গ্রিকদের কাছ থেকে বর্ষপঞ্জিকা পেয়েছিল রোমানরা। তারা কিন্তু 12 মাসে বছর গুনত না, তাদের বছরে ছিল 10টি মাস। শীতের 2 মাস বাদ দিয়ে 304 দিনে বছর হিসেব করত রোমানরা। 1 মার্চ উদযাপন করত নববর্ষ। পরবর্তীতে রোমের সম্রাট নুমা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস দুটোকে ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করেন। তিনি আবার মার্সিডানাস নামে আরও একটি মাস যুক্ত করেন রোমান বর্ষপঞ্জিকায়। তখন থেকে রোমানরা 1 জানুয়ারি নববর্ষ পালন করতে শুরু করে, কিন্তু সেটা আনুষ্ঠানিক ছিল না। 1 মার্চেও নববর্ষ পালিত হতো। ইতিহাস ঘেঁটে দেখা যায় 153 খ্রিস্টপূর্বে প্রথম রোমানরা 1 জানুয়ারি নববর্ষ পালন করেছিল। যদিও আনুষ্ঠানিকভাবে 1 জানুয়ারি নববর্ষ পালন শুরু হয় সম্রাট জুলিয়াস সিজারের আমল থেকে। খ্রিস্টপূর্ব 46 অব্দে সম্রাট জুলিয়াস সিজার একটি নতুন বর্ষপঞ্জিকা প্রচলন ঘটান। রোমানদের আগের বর্ষপঞ্জিকা ছিল চন্দ্রবর্ষের, সম্রাট জুলিয়াসেরটা হলো সৌরবর্ষের। তিনি মূলত মিশরীয় বর্ষপঞ্জিকা নিয়ে আসেন। জ্যোতির্বিদদের সঙ্গে আলাপ করে জুলিয়াস সিজার সে বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসের মাঝে 67 দিন ও ফেব্রুয়ারির পর 23 দিন যুক্ত করে ক্যালেন্ডার সংস্করণ করেন। আর এই ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। এখানে মার্চ, মে, কুইন্টিলিস ও অক্টোবর মাসের দিন সংখ্যা 31 এবং জানুয়ারি ও সিক্সট্রিনিস মাসের সঙ্গে 2 দিন যুক্ত করে 31 দিন করা হয়। ফেব্রুয়ারি মাস গণনা হতে থাকে 28 দিনেই। ফেব্রুয়ারি মাসে প্রতি 4 বছর পর পর যুক্ত করা হয় 1 দিন। এভাবে আসে লিপিয়ার। মজার ব্যাপার হলো, রোমানদের দরজা ও ফটকের দেবতা ছিলেন জানুস। তার নামের সঙ্গে মিলিয়ে জানুয়ারি মাসের নাম হওয়ায় জুলিয়াস ভাবলেন নতুন বছরের ফটক হওয়া উচিত জানুয়ারি মাস। আর তখন থেকেই জানুয়ারির 1 তারিখে নববর্ষ পালন শুরু করা হলো।
পরবর্তীতে জুলিয়াস সিজারের নামানুসারে প্রাচীন কুইন্টিলিস মাসের নাম পাল্টে রাখা হয় জুলাই। আবার আরেক বিখ্যাত রোমান সম্রাট অগাস্টাসের নামানুসারে সিক্সটিনিস মাসের নাম হয় আগস্ট। কিন্তু মধ্যযুগে আবার নববর্ষ শুরু নিয়ে দেখা দেয় বিপত্তি। খ্রিস্টান ধর্মের অনেক প্রসার ঘটেছিল তখন, তাই ইউরোপের খ্রিস্টানরা আবার 25শে মার্চ নববর্ষ পালন করতে শুরু করে। ওই দিনটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ খ্রিস্ট ধর্ম অনুযায়ী সেদিন যীশু খ্রিস্টের মা মেরিকে তার জন্ম নেওয়ার সংবাদ দিয়েছিলেন অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল। অবশ্য কেবল 25শে মার্চ নয়, বরং 25শে ডিসেম্বর, 1 মার্চ, এমনকি ইস্টার সানডেও কোথাও কোথাও নববর্ষ পালন করা হতো। অর্থাৎ তখন পর্যন্ত নববর্ষের দিন তারিখ বাঁধা ছিল না। যীশু খ্রিস্টের জন্ম বছর থেকে গণনা করে ডায়োনিসিয়াম এক্সিউগাস নামক এক খ্রিস্টান পাদ্রী 532 অব্দ থেকে সূচনা করেন খ্রিস্টাব্দের। সেটা 1582 খ্রিস্টাব্দের কথা। রোমের পোপ ত্রয়োদশ গ্রেগরি জ্যোতির্বিদদের পরামর্শ নিয়ে জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করেন। সেখানে দেখা যায় 1582 খ্রিস্টাব্দের অক্টোবর মাস থেকে দেওয়া হয় 10 দিন। পরে পোপ গ্রেগরি ঘোষণা করেন যেসব শতবর্ষীয় অব্দ 400 দিয়ে বিভক্ত হবে সেসব শতবর্ষ লিপিয়ার হিসেবে গণ্য হবে। এভাবেই আসে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এটি কিন্তু আমাদের খ্রিস্টাব্দ। এরপর 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার 1 জানুয়ারিকে পুনরায় নতুন বছরের প্রথম দিন বানানো হয়। আর এভাবেই অনেক সংস্কার সংশোধনের মাধ্যমে প্রচলন ঘটে আজকের ইংরেজি নববর্ষের। সুপ্রিয় দর্শক, সংক্ষেপে ইংরেজি নববর্ষের উৎপত্তির কথা বললাম। এরপর রাত্রি 10টায় টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে খুব সংক্ষেপে বলবো নিউ ইয়র্কের ঐতিহাসিক বল ড্রপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে নববর্ষকে বরণ করে নেওয়া হয় সে সম্পর্কে। দর্শক, এবার তাহলে আসি আজকে নির্ধারিত আলোচনায়। আজকে নির্ধারিত আলোচনায় প্রথমেই আমি আসবো জনাব শামসুদ্দিন বাসিরের কাছে। আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনার ট্রাভেল এজেন্সির ব্যবসা, প্রথমেই আমি যদি জানতে চাই যে কেউ যদি ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করতে চায় এবং তার যদি তেমন ইনভেস্ট করার সক্ষমতা না থাকে, তাহলে তিনি কিভাবে ব্যবসা শুরু করুন বা তিনি একটি ট্রাভেল এজেন্সির মালিক কিভাবে হবেন, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। যে আমরা অনেকেই ব্যবসা করতে চাই, এই সুন্দর একটি ব্যবসা, সুতরাং কিন্তু আমাদের সক্ষমতা নাই ইনভেস্ট করার মতো। আপনার কাছ থেকে এই উত্তরটি শুনে যদি আমরা ইন্সপায়ার্ড হতে পারি এই ব্যবসা শুরু করার জন্য। জনাব বাসির। ধন্যবাদ আপনাকে। বিনা পুঁজিতে আমাদের ওয়েবসাইটে বিটিভি পোর্টালে globaltravelbd.com সাইন আপ করে আপনি ট্রাভেল এজেন্সির ব্যবসা, আপনি বিনা পুঁজিতে ট্রাভেল এজেন্সি ব্যবসা শুরু করতে পারেন। কিভাবে সেটা? ঘরে বসে থেকে, এবং আপনার যে কোনো ব্যবসার পাশাপাশি আপনি আমাদের এই ট্রাভেল এজেন্সির ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। যেমন আমাদের যে পোর্টাল আছে বিটুবি পোর্টাল www.globaltravelbd.com এ সাইন আপ করে আমাদের অ্যাডমিন অ্যাপ্রুভাল নিয়ে আপনি পৃথিবীর যে কোনো এয়ারলাইন্সের যে কোনো রুটের যে কোনো ফ্লাইট আপনি বুক করে আপনি টিকিট ইস্যু করতে পারবেন। সেটা আমি নিজে পারলাম, কিন্তু আমি ব্যবসাটা করব কিভাবে? আমাদের যে আপনি যখন কাস্টমার যখন আপনাকে ডিমান্ড দিবে, কোয়ারি করবে, আচ্ছা হ্যাঁ, যে আমি এই সময়ে বা জানুয়ারি মাসে দেশে যাব বা ফেব্রুয়ারি মাসে দেশে যাব, ভাড়া কত, আপনি ওই কাস্টমারের ডিমান্ডটা নিয়ে আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে সার্চ দিবেন। সার্চ দিলে আমি জানুয়ারিতে যাওয়া, ফেব্রুয়ারিতে আসা ভাড়া কত, ওইটা দেখে আপনি সার্চ দিয়ে আপনি ভাড়াটা সব এয়ারলাইন্সের ভাড়া পেয়ে যাবেন। যখন এই ডেটে সার্চ দিলে সবচেয়ে চিপেস্ট ভাড়াটা কত, শর্টেস্ট ট্রানজিটের ভাড়া কত, কত দ্রুত আপনি যেতে পারবেন, এই 3টা অপশান আছে, চিপেস্ট, শর্টেস্ট এবং ফাস্টেস্ট। কত দ্রুত আমি বাংলাদেশে পৌঁছতে পারবো এবং সবচেয়ে এই ডেটে সবচেয়ে কম ভাড়াটা কত, সমস্ত এয়ারলাইন্সের ভাড়াটা আপনাকে আমাদের পোর্টালে গিয়ে আপনি দেখতে পারতেছেন। তো সেটার জন্য কি আপনারা যে কাউকে এই অনুমতিটা দেবেন, নাকি আপনাদের কাছে আবেদন আগে করতে হবে? আমি যদি করতে চাই আপনাদের সাথে, একটা প্রশ্ন রাখছি, যে কেউ আমাদের যে কেউ ঘরে বসে থেকে বাংলাদেশ না বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকেই সাইন আপ করে সে আমাদের সাথে ব্যবসা করতে পারতেছে। তাহলে আপনার সাথে আমার এই ব্যবসায়িক সম্পর্কটা কেমন হবে তখন? আপনি এজেন্ট, বিটুবি এজেন্ট, আমাদের বিজনেস পার্টনার, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট পার্টনার। আপনি আমাদের বিজনেস ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যখন আপনি সাইন আপ করবেন, আপনাকে ট্রেনিং,
আপনি কিভাবে বিজনেসটাকে সেট আপ করবেন, প্রয়োজনীয় টেকনিক, এভরিথিং, রুলস রেগুলেশন, আর পলিসি, এয়ারলাইন্স পলিসি, ইন্টারন্যাশনাল যে আইএটি আছে, আইটা পলিসি, এআরসি পলিসি, টিকিট রিইস্যু পলিসি, রিফান্ড পলিসি, কোন টিকিটটা নন রিফান্ডেবল, এ টু জেড আমরা আপনাদেরকে অপার দ্য ফোনে এবং অথবা অবশ্যই ভিজিট করে আপনাকে গাইড দিয়ে ট্রেনিং দিয়ে আপনাকে স্বয়ংসম্পূর্ণ একজন বিজনেসম্যান ট্রাভেল ব্যবসায়ী হতে আমরা পরিপূর্ণ সহযোগিতা করে থাকবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে যদি আমি করতে চাই, আমার কি একটি অফিস লাগবে না? মানুষ জানবে কি করে যে আমি আপনার সঙ্গে, আপনার এজেন্ট হিসেবে আমি কাজ করছি, এবং সেক্ষেত্রে আপনারা কতটুকু সহায়তা করবেন? বর্তমান ডিজিটালাইজেশন যুগ, বিশ্বায়নের যুগে কেউ ঘরে বসে থেকে করতে পারতেছে, তার ফ্যামিলি নেটওয়ার্কের কাছে, পার্সোনাল ফ্রেন্ড সার্কেলের কাছে, কেউ বিজনেস নিয়ে র্যান্ট করে অফিস নিয়ে সে অফিসে বসে থাকে, সে ব্যবসাটা সেট আপ করতে পারতেছে। নিউ ইয়র্ক তথা আমেরিকার যে কোনো স্টেট, বাংলাদেশের যে কোনো ওয়ার্ড, ইউনিয়ন, যে কোনো এ থেকে, নট অনলি বাংলাদেশ, নট অনলি ইউএসএ, সারা পৃথিবীতেই হতে পারে। সারা পৃথিবীতে আপনি সিডনি বলেন, লন্ডন বলেন, নিউজিল্যান্ড বলেন, ইউরোপ বলেন, সাবকন্টিনেন্টাল ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, যে কোনো মিডল ইস্ট বলে যে কোনো প্রান্ত থেকে বসে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করে আপনি নিজে ট্রাভেল এজেন্সির ব্যবসা স্বয়ংসম্পূর্ণ হতে পারেন। আমাদের রোটে সবচেয়ে কম ভাড়া, এবং আমরা যেহেতু আইএটি এবং এআরসি অ্যাপ্রুভ অনুমোদিত, আমরা যেহেতু আমাদের অফিস ঢাকা এবং ইউএসও আছে, সেই কারণে আমরা যে কোনো রুটে সর্বনিম্ন ভাড়াটা আমরা অফার করতে পারি। অনেক ধন্যবাদ। আপনার এই চমৎকার একটি প্রশ্ন আপনাকে আমি করেছিলাম এবং সেটির চমৎকার উত্তর আপনি দিয়েছেন। তো আপনার কাছে আমি আবার আসবো, এবার একটু শাহ মাহবুব সাহেবের কাছে যাব। যেহেতু আজকে আমরা আগেই বলেছি যে আজকের আলোচনাটা আমরা দুজনের পাশাপাশি করব, একই সাথে দুজনকে নিয়েই করব। আজকে 31 ডিসেম্বর 2024 সালের হিসাব কিতাব বন্ধ হয়ে যাবে, নতুন বছর আসবে, এবং এই 31 আজকে রাত্রি আপনার মতো একজন সেলিব্রিটি, আপনার মতো একজন সঙ্গীত শিল্পী, মানুষের খুবই কাছের, অনেক মানে পছন্দের একজন মানুষ, এই রাত্রি অর্থাৎ 31 রাত আপনি কিভাবে উদযাপন করবেন? আসলে এটা একটা যেহেতু একটা পুরো বছরের বিদায়, আজকে বিদায় জানাবো এবং নতুন বছরকে স্বাগত জানাবো। প্রত্যেক মানুষেরই কিন্তু যেমন উনি ব্যবসা করেন, ওনারও তো একটা থাকবে যে কিভাবে আগামী দিনগুলো আরো সুন্দর করে করবে। তো একজন সঙ্গীত শিল্পী হিসাবে এবং একজন মানে এই লাইনের লোক হিসেবে আমারও কিছু পরিকল্পনা অবশ্যই থাকবে, যেটা অবশ্যই আজকের মানে আগামী দিনের পরিকল্পনাগুলো সাজানোর একটা রাত কিন্তু এটা। এবং পাশাপাশি যেহেতু কমিউনিটিতে অনেক ভালো কিছু গ্যাদারিং আছে, সেগুলো তো যেতে হবে আমাদেরকে, এবং মানুষকে এন্টারটেইন করাও একটা ব্যাপার থাকে, তো সেগুলোতে যাব। এবং অবশ্যই ফ্যামিলিকে সঙ্গে নিয়ে, এবং মানে ফ্যামিলি এবং কমিউনিটি দুটোকে সময় দিতে হবে আমাদেরকে, ওইভাবেই চলতে হবে। এইভাবে আজকের 31 যে রাত্রিটা আপনারা উদযাপন করবেন, কারণ আজকের এই রাত্রি সারা পৃথিবী বলা যেতে পারে, অর্থাৎ যদিও দিন রাত্রির অনেক জায়গায় তফাৎ থাকবে, তো যেখানে দিন রাত্রির তফাৎ থাকবে সেখানে আগে হয়ে যাবে, আবার কোথাও কোথাও পরে হবে, কিন্তু কখনো না কখনো 31 নাইটটা আসবেই। সুতরাং সারা পৃথিবী ব্যাপী 24 ঘন্টা ধরেই বলা যেতে পারে যে উৎসব আমেজ চলবে। সেই উৎসবের অংশ হিসাবে আপনিও আজকে রাত্রি চমৎকার ভাবে ফ্যামিলি বা কমিউনিটির সাথে ব্যয় করবেন। একটি প্রশ্ন আপনার কাছে আবার করবো আমি, সেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো আমার কাছে সবসময় মনে হয় যে এইগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, একটু জানতে ইচ্ছা হয়। সে আপনার কাছে যেহেতু আজকে পেয়েছি, আপনাকে এই প্রশ্নগুলো করতে চাই। আমরা যদি কোভিড পরবর্তী যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে আমেরিকার বিভিন্ন স্টেটে আমাদের যে বাংলাদেশে যে অনেক কমিউনিটি রয়েছে বাঙালিদের মধ্যে, বাংলাদেশি বাঙালিদের মধ্যে যদি আমরা বলি যে সংস্কৃতির চর্চাটা কিন্তু বেশ বেড়ে গেছে। আপনি নিজেই খেয়াল করে দেখবেন যে গান বাজনা, নাচ, নাটক, এমনকি যে বাংলা যে নববর্ষ আমাদের, সেই নববর্ষ বিভিন্ন ভাবে বিভিন্ন পর্ব পার্বণ, ইভেন পিঠা উৎসব পর্যন্ত, বা বিভিন্ন দেখা যাচ্ছে পিকনিক টিকনিক, নানান কিছু অনুষ্ঠান একদম নিত্য লেগেই আছে, তাই না? তো এই যে সাংস্কৃতিক চর্চা আমাদের প্রবাস জীবন এবং বাংলাদেশের জীবনের মধ্যে যেন একটা মেলবন্ধন রচনা করেছে। তো এই একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে এই বিদেশের মাটিতে, যেটা আমাদের
নারীর টান রয়ে গেছে এক জায়গায়, কিন্তু আমরা প্রবাসে আছি জীবন জীবিকার তাগিদে। এই অবস্থায় একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে সত্যি কথা বলতে কি, মানুষ যখন দেশ থেকে অনেক দূরে যায়, অর্থাৎ মানুষ যত দূরে যাবে দেশ কিন্তু তত তাকে কাছে টানে। কাছে টানে। তো আমাদের যে বাঙালি জাতীয় সত্তা যেটা আমরা কিন্তু শিকড়ের সঙ্গে থাকতে চাই সব সময়। আমাদের যে আমরা দেখেন এখানে যে কমিউনিটি, একটা বিশাল কমিউনিটি, শুধুমাত্র আমরা ইউএসএতে না, সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা সমবেত হয় সেখানে কিন্তু তাদের যে বাঙালিয়ানা এটাকে তারা তুলে ধরবার চেষ্টা করে। এটা হচ্ছে তাদের আতিথেয়তাই বলেন, তাদের কালচারের বলেন, তাদের পোশাকে বলেন, তাদের সংস্কৃতি, গান, যেটাকে বলেন সেটাকে তারা তুলে ধরতে চায়। এবং এটা আপনি ঠিকই বলেছেন যে কোভিড মানে পরবর্তীতে একটা বিশাল পরিবর্তন কিন্তু মানুষের মধ্যে। মানুষ কিন্তু একটা মানে হোঁচট খেয়েছিল, এবং সৃষ্টিকর্তার অসীম রহমতে হয়তো মানুষ আবার সেখান থেকে একটা ফিরে এসেছে। এবং মানুষের যে তার মেন্টালিটিটাকে ঠিক করবার জন্য, মানুষের যে তার বিকাশ করবার জন্য মানুষ কিন্তু একটু আনন্দ চায়, একটু তারা আমাদের কালচারটাকে আরো শক্ত করে ধরবার চেষ্টা করে, যার জন্য কিন্তু এই সমস্ত অনুষ্ঠান, এই সমস্ত বিষয়গুলো তারা আরো বেশি বেশি করছে বলে আমার মনে হয়। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? পজিটিভ? না, অবশ্যই পজিটিভ। কারণ আপনি শুনেন, আমরা বিদেশে থাকি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের ট্রেসে থাকি, বিভিন্ন কিছুর মধ্যে আছি। আর আমাদের যে মানে পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চারা, তারা তো এদেশে বড় হচ্ছে, এদেশের কালচার শিখতেছে। কিন্তু আমাদের জেনারেশন, আমরা কোথা থেকে এসেছি, আমাদের রুটটা কোথায়, তাদেরকেও ওই জিনিসটা যখন আমরা শেখাবো এবং আমাদের কালচারের সঙ্গে যখন তাদেরকে একটু অ্যাটাচ করে দেব, অবশ্যই খারাপ কালচারটা তারা নেবে না। আমাদের ভালো যেগুলো বেছে বেছে সেগুলোই মানে তারা গ্রহণ করবে। তো এই বিষয়টা তো আমাদেরকে, এই বিষয় নিয়ে তো আমাদেরকে কাজ, এইটা নিয়ে আপনার একটা, আমার কষ্টের একটা প্রশ্ন থাকবে, সেটা অবশ্যই আপনাকে করব। এবং সুপ্রিয় দর্শক, আজকে আমরা শাহ মাহবুবকে পেয়েছি, চমৎকার গান করেন, আমরা তার গানও শুনবো এবং মাঝে মাঝে কিছু কথাও বলবো। এবং পাশে আমাদের ওয়ার্ল্ড ট্রাভেলের সিইও আছেন, তার কাছে আমরা অনেক কিছুই জানতে চাইবো, এই ব্যবসা সম্পর্কে আমরা জানতে চাইবো। তো এখন একটু শামসুদ্দিন বাসী সাহেব, আপনার কাছে আবার একটা আমি প্রশ্ন করতে চাই, প্রথম যে প্রশ্নটির পরে, যে আপনি একজন ট্রাভেল এজেন্সির মালিক, এটা আমরা সবাই জানি। তো আপনি গ্রাহকদেরকে কি কি সার্ভিস দিচ্ছেন, তারা আপনার সার্ভিস পেয়ে কতটা সন্তুষ্ট বা কতটা খুশি বলে আপনি আপনার নিজের কাছ থেকে মূল্যায়নটা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের মূল গোল হলো 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমরা কাস্টমারকে স্যাটিসফাই করার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ। আমাদের সার্ভিস সমূহ হইলো আমাদের মূলত টিকিট, উমরা ভিসা, হজ, হোটেল বুকিং এবং ট্রান্সপোর্টেশন সার্ভিস, মুআল্লিমস, মক্কা মদিনা। আমাদের যারা উমরা প্যাকেজে যায়, নন প্যাকেজ এবং প্যাকেজে যায়, তাদেরকে উমরা করাতে সহযোগিতা করা এবং এয়ারপোর্ট ড্রপ আপ, পিক আপ, এই সমস্ত সুবিধাগুলি আমরা পরিপূর্ণ দিয়ে থাকি। তারপরে আমাদের সার্ভিস হয়ে গেছে ইউএসএ টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, পৃথিবীর যে কোনো দেশের ভিসা প্রসেসিংয়ের জন্য আমরা সহযোগিতা করে থাকি। আমাদের সার্ভিস সমূহ থেকে আমরা চেষ্টা করি কাস্টমারকে 100% স্যাটিসফাই করার জন্য। আই থিঙ্ক সো আমাদের গ্রাহকদের সেবা ভালোবাসা নিয়ে দীর্ঘ প্রায় 2 যুগের কাছাকাছি আমরা সেবা দিয়ে আসছি। আপনার কথা শুনে আশ্বস্ত হলাম, এটা ঠিক যে আপনারা তাহলে খুব সুন্দরভাবেই আপনাদের এই যে পবিত্র ব্যবসাটি পরিচালনা করছেন। কিন্তু পাশাপাশি একটি প্রশ্ন আমার কাছে আসছে বা মনে হচ্ছে, কষ্টের সাথেই বলতে হবে সেটা, যে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে অনেক সময় আমরা টিকিট কেটে দেখি যে এয়ারপোর্টে যাওয়ার পরে আমার টিকিট ঠিক মতো নেই, হয়তো যারা অনেকে ব্যস্ত থাকে বাসা থেকে, যারা কনফার্মেশন নেয় না বা অনেক কিছু ওখানে এয়ারপোর্টে যেই করতে চায়, তো সেক্ষেত্রে এরকম আমরাও দেখি। আবার দেখা যায় যে যেটা আমি যখন টিকিট কাটি তখন যেভাবে আমাকে কথা বলে একজন ট্রাভেল এজেন্ট বা ট্রাভেল মালিক, তো আমি সেরকম যে পাই না। আমাকে হয়তো দেখা যায় অনেক ঘোরায় দিয়েছে বা আমার সময় বেশি লেগেছে, এরকম হচ্ছে। তো এই বিষয়টাকে আপনি তাহলে আপনার এই ব্যবসার ক্ষেত্রে কিভাবে দেখবেন?
হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, এই জিনিসটা পরিপূর্ণ ক্লিয়ার, পরিষ্কার। আপনি যখন টিকিটটা আমাদের কাউন্টার থেকে, যে সেলস পার্সন থেকে টিকিটটা নিয়ে যাচ্ছেন, টিকিটে স্পষ্ট রুট লেখা থাকতেছে। আপনি কখন জেএফকে থেকে ফ্লাইটটা ছাড়বে, কখন ঢাকা গিয়ে পৌঁছবে, মিডল অফ পজিশনে কতক্ষণ ট্রানজিট হবে, ফ্লাইটটা কোথাও কোথাও স্টপ ওভার নেবে, এ টু জেড, লাগেজ কয়টা পাবেন, এ টু জেড ইনফরমেশন কিন্তু আপনার টিকিটে লেখা আছে। আমি মনে করি আমাদের গ্রাহকদেরও সতর্কতা একটু অবলম্বন করা উচিত, যেটা আমার ফ্লাইটটা কখন রিপোর্ট করতে হবে এয়ারপোর্টে, আমাকে কখন যেতে হবে, কখন ঢাকায় অ্যারাইভাল হবে, মিডল অফ পজিশনে ট্রানজিট আছে কিনা, কত ঘন্টা ট্রানজিট, আমি লাগেজ কয়টা পাবো, আমার চাইল্ডের জন্য চাইল্ড মিলটা কনফার্ম আছে কিনা, ইনফেন্টের জন্য বেসিনেটটা কনফার্ম আছে কিনা, এই জিনিসগুলো একটু যদি সচেতন হই, আমার মনে হয় এই জিনিসটা ফিউচারে হ্যাপেন ঘটবে না। ট্রাভেল এজেন্সি, আমার যে দীর্ঘ ক্যারিয়ারে যুগে আমার যতটুকু সম্ভব চেষ্টা করছি ট্রাভেল এজেন্সিকে ফ্লাইটটাকে টোটালি এ টু জেড এক্সপ্লেন করে তাকে বোঝানোর জন্য। আপনি জেএফকে থেকে ঢাকা যাবেন, দুবাই যাওয়ার পরে কিন্তু আপনাকে ফ্লাইট নাম্বার চেঞ্জ হচ্ছে। আপনি দুবাই টিভি স্ক্রিনে গিয়ে আপনাকে ফ্লাইট নাম্বার দেখে ওই গেট জোনে আপনাকে যেতে হবে। ট্রাভেল এজেন্সির কাছ থেকে এটা শুধু ইস্যু করে আপনার পাসপোর্ট অনুসারে, আপনার পাসপোর্ট ভ্যালিডিটি আছে কিনা, প্রি চেকলিস্ট পাসপোর্ট ভ্যালিডিটি আছে কিনা, ইউএস পাসপোর্ট হলে এনবিআর আছে কিনা, আপনি 6 মান্থ ভ্যালিডিটি আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আপনাকে চেক করা হলো ট্রাভেল এজেন্সির দায়িত্ব। টিকিটটি সমস্ত কিছু ভেরিফিকেশন করার দায়িত্ব কিন্তু কাস্টমারের, আমি মনে করি। আর আমরা যারা ট্রাভেল এজেন্সির মালিক, তাদের কাজ হলো কাস্টমারকে পরিপূর্ণ এ টু জেড বুঝিয়ে দেওয়া। তো তারপরে তো এই ধরনের অভিযোগ তো আসে, তাই না? আমার জানার মতে আমার অফিস থেকে এরকম কোনো ঘটনা এখনো ঘটে নাই। আমার দীর্ঘ ক্যারিয়ারের যুগে আমার কোনো প্যাসেঞ্জার এয়ারপোর্টে ফেরত আসছে, আমার জানা মতো এরকম কোনো ক্যারিয়ার ঘটেনি। তো যদি আপনার এখান থেকে ঘটেনি সে ব্যাপারে আমরা নিশ্চিত, কিন্তু কোথাও কোথাও তো ঘটে থাকে। সেক্ষেত্রে কি আপনাদের এই ট্রাভেল এজেন্সির ব্যবসার উপরে কি মানুষের আস্থা বা বিশ্বাসটা কমে যায় না? অবশ্যই আপনার সাথে একমত। যদি এটা তো একটা কাস্টমার ভোগান্তি, আপনি বাসা থেকে বাইরে এয়ারপোর্টে যাচ্ছেন, এয়ারপোর্টে আপনার রিলেটিভ ঢাকায় ওয়েটিং ফর ইউ, আপনি জন্য অপেক্ষা করতেছে, আপনি দিকে যাবেন, আপনার বিজনেস মিটিং আছে, অবশ্যই এরকম কিছু হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অবশ্যই দুঃখজনক। তবে এই যাতে এরকম কিছু ঘটনা না ঘটে সেই জন্য আমি একটা মূল্যবান পরামর্শ দেবো কাস্টমারদের উদ্দেশ্যে। আমি বলবো আপনার টিকিট কেটে সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে সাথে সাথে আপনারা টিকিট ফোন করে বা তার ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই করে নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু শাহ মাহবুবের কাছে আবার আসতে চাই, যেটি আপনি বলেছিলেন একটু আগে যে আমাদের সন্তানদের বিষয়ে তারা যে এই আমাদের সংস্কৃতির সঙ্গে যথেষ্ট ইনভলভ হচ্ছে, সেই বিষয়টা বলছেন। তো এখন যে, এবং আমি বলেছিলাম যে এই বিষয়ে আমার একটা ব্যথার প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আপনাকে আমি এখন করতে চাই। যে আমরা এখানে আমাদের এই দীর্ঘদিনের, ধরেন আমেরিকায় আমরা বসবাস করছি, আমাদের কমিউনিটির অনেক মানুষ এখানে বসবাস করছে, বিশেষ করে নিউ ইয়র্কে তো প্রচুর, এবং অন্যান্য স্টেটগুলোতেও আছে। তো আমরা আমাদের কমিউনিটিতে চলাফেরা বা কখনো গল্প ছলে বলতে গেলে অনেক সময় শুনি, কোনো সবার কথা আমি বলছি না, কোনো অভিভাবকরা বলেন আমার বাচ্চা তো বাংলা বলতে পারে না, বাংলা বলতে চায় না, বাংলা শেখে না বা শিখতে চায় না, ইত্যাদি ইত্যাদি বলে। এবং এইভাবে তারা একটু মনে হয় যেন তাদের কথার মধ্যে আমার সন্তানটা যে বাংলা জানে না, বলতে চায় না, এই জন্য আমার জন্য একটা বাবা হিসেবে আমার গর্ববোধ করি। কিন্তু বিষয়টা কি সেরকম হওয়া উচিত? হ্যাঁ, আমরা জানি আমরা আমেরিকায় বসবাস করি, এখানে ইংরেজি ভাষাই, এটাই স্বাভাবিক, ইংরেজি ভাষায় শিখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের যে নারীর টান বা শেকড়ের টান তো জন্মভূমির প্রতি প্রবল। তো তাদের সম্পর্কে আপনি একজন এই বাংলা সংস্কৃতিকে ধারণ করছেন, লালন করছেন, এই বিদেশে এসে আপনার মূল্যায়নটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা আছি কোথায়? আমরা আছি আমেরিকায়, রাইট? আমরা যেখানে যাই, বাচ্চারা যখন স্কুলে যাবে বা যেখানে যাবে, কিন্তু তারা কিন্তু ইংরেজিটাই ইউজ করবে, ইংরেজিটাই বলবে, এটি স্বাভাবিক। কিন্তু আমার বাসার পরিবেশ যদি বাংলাই হয়, যে সময়টুকু বাসায় থাকলো বাংলা, আজকে ধরেন TVN24 আমেরিকায় কেন, এই প্রবাসে আমাদের এখানে কেন, বাংলাটাকে প্রমোট করবার জন্য। কিন্তু আজকে যদি আমার বাচ্চাটা টেলিভিশন দেখে, ধরেন TVN24 একটা নিউজ দেখলো, সে কিন্তু তার মাকে জিজ্ঞেস করবে, বাবাকে, যে কি বলছে। আমি যে আমার বিষয়টা বললাম যে ও এটা বলছে। আমরা যদি এই বিষয়টা যে অন্তত বাসায় যতক্ষণ আছে
ততক্ষণ তারা বাংলা বলুক। বাংলা বললে তাদের কি ভেতরে ওই যে আমি প্রথমেই আমি বলেছি যে আমাদের রুটের সঙ্গে কিন্তু রাখতে হবে। বাংলা হচ্ছে আমার মায়ের ভাষা, ওর মায়ের ভাষাও কিন্তু বাংলা, ওর বাবার ভাষাও বাংলা। তো কেন বাংলার সঙ্গে আমরা থাকি, ইংরেজি তো আমাকে বলতেই হবে এখানে। তো এই জিনিসটা আসলে এখানে প্রাউড করার কিছু নাই যে শুধুমাত্র ইংরেজি বলে না, বাংলাটা যে যার বাচ্চা, আমি অনেক অনেক বাচ্চা দেখি এখানে বাংলা সুন্দর বলে, এবং আমি সেই সমস্ত বাবা মাদেরকে স্যালুট জানাই যে তারা কিন্তু এটাকে ধরে ধরে রেখেছে। এখানে অনেক বাংলা শিক্ষার স্কুল আছে, অনেক বাংলা গান শেখানোর স্কুল আছে, সেখানে যে দিচ্ছে, মানে একটা পরিবেশ তৈরি হচ্ছে। আজকে আমি আমার একটা ছোট অভিজ্ঞতার কথা বলি। আমি যখন বিভিন্ন স্টেটে যাই, স্টেটে গিয়ে আমি কি দেখি, যখন আমি গান করি তখন কিন্তু আমি আমার দেশের গান করছি, আমার মাটির গান করছি। আমার গান যখন আমি গাই তখন আমি দেখি যে এদেশীয় যারা, তারাও কিন্তু এনজয় করছে। তারা কি শুধুমাত্র ভাষাটাকে এনজয় করছে না, তারা সুরটাকে, আমার বাংলা গানের মধ্যে এমন কিছু সুর আছে, রিদমে এমন কিছু কারিশমা আছে, দেশকাল পাত্র মানুষ, হ্যাঁ, মানুষ সব একাকার হয়ে যায়, ঠিক না? এই জায়গাটা তখন আমার কেমন লাগে, তখন আমার কিন্তু হৃদয়ে একটা আলাদা শিহরণ জাগে যে আমার বাংলাটাকে দিয়ে কিন্তু আমি যখন এই দেশে প্রথম দিকে আসি, আমার মনে আছে যে আমি ম্যানহাটনে একটা শো করেছিলাম, যেখানে বিবি রাসেল এসেছিল। একটা পুরো আমেরিকান ছিল সেখানে, প্রায় 1000 জন। আমি শুধু বাংলাদেশে একজন আর্টিস্ট ছিলাম। আমি ওই রকম বাংলা ড্রেস পরে, মাথায় গামছা, ফতুয়া, আমার লুঙ্গি, আমি কিন্তু বাংলা গান করেছিলাম। আমি তখন দেখেছি, সেই ভিডিওগুলো এখনো আমার কাছে আছে। দু একটা শুটিংয়ে যদি বাইরে যাই, এই তো TVN24-এরই দু একটা শুটিং আমি বাইরে করেছি, মিউজিক প্লে হয়েছে, আশেপাশে সব আমেরিকানরা তাল দিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। আমি মেক্সিকোতে গিয়েছিলাম, যেখানে আমরা 11 জন বাঙালি আর প্রায় মানে 1 লাখের মতো দর্শক। সেখানে আমি শাহ আব্দুল করিমের গান গেয়েছি 1 ঘন্টা। সেখানে আমি দেখেছি যে মানে উত্তাল জনসমুদ্র, রিদমে তার সুরে মানুষ কিভাবে আনন্দ করছে। আর মেক্সিকো তো নিশ্চয়ই আপনি বললেন লাখো জনতা, সবই বাঙালি ছিল না, ম্যাক্সিমামই ছিল মেক্সিকান। যেহেতু ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল, সেখানে বিভিন্ন দেশ থেকে এসছে, আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। তো আমি সেখানে দেখেছি যে আমার বাংলা গান, আমার বাংলা ভাষা, আমার রিদম তাদেরকে কতটুকু আনন্দ দেয়। তাহলে আমি কেন বসে থাকবো? আমার বাচ্চাদেরকেও তো আমার বাংলাকে আমাকে প্রমোট করতে হবে, আমার ঘর থেকে আমাকে। তাহলে এই যে আমি যেটা বললাম যে 2-1 যে আমরা গার্ডিয়ান আছি, বাবা মা আছি, যারা একটু বাংলা না শেখানোর জন্য বা না শেখার কারণে, আমার সন্তান না বলার কারণে গর্ববোধ করি, আপনার মুখ থেকে তাদের বিষয়ে না, আমি ওটাই বলছি যে আপনার গর্ব তখনই হবে যখন আপনার ছেলে বা মেয়ে বাংলা বলতে পারবে, আপনার বাংলা সুন্দর করে কথা বলবে, আপনার বাসায় একটা গেস্ট যাবে, তাকে সুন্দর করে একটা সালাম দেওয়া, তাকে সুন্দর করে যে আপনি কেমন আছেন, কত ভালো লাগবে, ঠিক না? ইংরেজি তো তারা মূলত ভাষা পরিবেশটা। তো যারা মাহবুব, আপনার কথা শুনে ভালো লাগলো। তো আপনার, যেহেতু আপনি বললেন যে আপনি বিভিন্ন জায়গায় গান করেন এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন মেক্সিকোতে, আপনার গান অবশ্যই আমরা শুনতে চাইবো। খালি গলায় একটু মুখড়াটা হলেও চলবে, পুরো গান না আসলেও চলবে, সেটা আমরা শুনতে চাইবো। তবে আমরা একটা বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি আমাদের খুব প্রথিত শিল্পী বা সঙ্গীত শিল্পী আমাদের শাহ মাহবুব, এবং আমাদের কাছে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন শামসুদ্দিন বাসির, ওয়ার্ল্ড ট্রাভেলের সিইও। তাদের কাছে আমরা আরও বেশ কিছু প্রশ্ন করবো এবং সেগুলোর উত্তর নিব, এবং সবচেয়ে বড় কথা শাহ মাহবুবের কাছে আমরা গান শুনবো। তবে একটি বিরতির পরে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। আজকে ভিউজ অনুষ্ঠানে উপস্থিত আছেন অতিথি হিসেবে জনাব শামসুদ্দিন বাসির, সিইও ওয়ার্ল্ড ট্রাভেল, এবং সঙ্গীত শিল্পী শাহ মাহবুব। আমরা বলেছিলাম যে বিরতির পরে আপনার একটা গান শুনবো, দর্শকদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, নিশ্চয়ই সে প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন। আপনার গানটি একটু শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই, আমি চেষ্টা করছি। বছর শেষে আমাদের এটা একটা কি বলবো, এটাকে সৌজন্য। একবার হাল ধরিয়া বৈশ গুরু, ভাঙা তরির পরে রে অকুল, দরিয়ার বুঝি কুল নাই রে।
মাশাআল্লাহ। এই যে মাটির গান, প্রাণের গান, গান যদি আমার বুকে না লাগে সেটা গান হয় না কখনো। যেটা হয়তো অন্য প্রশ্ন আপনাকে করতে পারতাম, কিন্তু সেই ধরনের প্রশ্ন আজকে যাব না। আপনার এই গান শুনে আমার কাছে আরেকটি প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে, শুধু এটা আগে যেমন একটু কষ্টের ব্যথার যে প্রশ্নটি করেছিলাম, এটা ব্যথা না, এটা আনন্দের একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে আমাদের মধ্যে আমরা দেখছি আমাদের এই বিদেশের মাটিতে ইয়াং জেনারেশন, তাদের মধ্যে অনেকেই ইদানিং বাংলা বলি, আমরা তো বাংলা তো আছি, বাংলা কালচার সহ ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, নানান এই কালচারের প্রতি বেশ ঝুঁকে পড়েছে আমাদের ইয়াং ছেলেপেলেরা। এমনকি তারা এই সাংস্কৃতিক জগতেই নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়, নিজেদেরকে বেড়ে উঠতে চায় বা প্রফেশন হিসেবে গ্রহণ করতে চায়। এই বিষয়টিকে আপনি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে কিভাবে দেখেন, এবং এক্ষেত্রে আপনি এই উদ্যোগী বাচ্চাদেরকে কিভাবে সহায়তা করতে চান? একটা জিনিস আপনি হয়তো দেখবেন যে আমাদের দেশের বিশেষ করে যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের অবস্থা এবং আমেরিকায় যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের অবস্থা দেখেন, ফার ডিফারেন্স। কিন্তু আমাদের মধ্যে যে ট্যালেন্টেড বাচ্চারা আছে, আপনি দেখেন যে এদেশের একজন সেলিব্রিটির তারা কিরকম হিউজ, মানে আমি যদি অর্থনৈতিক দিক থেকেও চিন্তা করি, তারা যখন এটাকে প্রফেশন হিসেবে নেয় তখন তারা একদম উচ্চ পর্যায়ে চলে যায়। কিন্তু বাংলাদেশে কিন্তু আপনি এখনো শোনেন যে একজন সাধারণ আর্টিস্টের জন্য কিন্তু আমরা শেষ বয়সে অনেক সময় কি করি, তার অসুস্থতা প্রধানমন্ত্রীর তহবিলে তহবিল বা প্রধান উপদেষ্টার তহবিলে আমরা চলে যাই, রাইট? এটা কিন্তু আমাদের দুঃখজনক। তো এটা কিন্তু একটা সুযোগ, এই এমন একটা দেশে আমরা আছি, একটা অপরচুনিটি এই দেশে কিন্তু এই সুযোগগুলো আছে। আমাদের ট্যালেন্টেড বাচ্চাগুলো, আমাদের ট্যালেন্টেড যারা বিশেষ করে মিউজিক লাইনে কাজ করতে চায়, এদেশে মিউজিক লাইন তো শুধু ভোকাল আর্টিস্ট না, কিন্তু এখানে কিন্তু রানাফে অনেক কিছু আছে, রাইট? এখানে অনেক কিছু আছে, সেখানে কিন্তু কাজ করে তারা এদেশের অনেক বড় বড় জায়গা কিন্তু তারা যেতে পারে। এবং আমাদের কালচারটাকে ধরে আপনি জানেন যে আমাদের লোকসঙ্গীতের সুর ধরে এক সময় কিন্তু বোম্বের মাঠ কিন্তু কাঁপিয়ে, অনেক গান আছে আমাদের লোকসঙ্গীত, রাইট? বিশেষ করে তো আমরা কিন্তু আমাদের সঙ্গীতটাকে ধরে আমরা কিন্তু এদেশীয় সঙ্গীতের সঙ্গে মিল করে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, আমার মনে হয় এটা। এবং এক সময় দেখবেন, এবং আমাদের ইয়াং জেনারেশন বাচ্চারা কিন্তু করছে, এবং এক সময় দেখবেন আপনি শুনবেন এদেশের টপ কোনো সেলিব্রিটি হয়েছে বাংলাদেশের, তার বাবা মা বাংলাদেশি হবে, দেখবেন আপনারা। আমার মনে হয় সেদিন খুব বেশি দূরে না। সেক্ষেত্রে এই বাংলা সংস্কৃতির শুদ্ধ চর্চার ক্ষেত্রে আরো কিভাবে মানে শুদ্ধ চর্চাটা বাড়ানো যায়, আপনার পরামর্শটা কি? না, বাংলা শুদ্ধ চর্চা বাড়ানোর জন্য প্রথম থেকে ঘর থেকে শুরু করতে হবে। আমি প্রথমে বলেছি যে আপনার বাচ্চাকে আগে বাংলার সঙ্গে রাখবেন, ইংরেজি তো থাকবে এক, তারপরে হচ্ছে সঙ্গে সঙ্গে মানে এই যে প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া, বিশেষ করে আমাদের জাতিসত্তাকে বহন করে এই সমস্ত প্রোগ্রামগুলোকে বাচ্চাদের নিয়ে যাওয়া। এবং বাচ্চাদের নিয়ে গেলেই হবে না, সেখানে বাচ্চারা গিয়ে বোরিং, তারা কি করছে, তারা ফেসবুক মোবাইল দেখছে, গেম খেলছে, সেখানেও বাচ্চারা যাতে মানে হ্যাঁ তারা যাতে আনন্দ পায়, সেই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে। আপনি বাচ্চা জোর করে নিয়ে গেলেন কিন্তু তাদের জন্য কোনো এন্টারটেইনের জায়গা রাখলেন না, তাহলে হলো না। তো এই কাজগুলো আপনাকে করতে হবে এবং বেশি বেশি আপনাকে স্কুলগুলো, শিক্ষালয়গুলো এগুলো বাড়াতে হবে এবং এগুলোর প্রতি পুশ করতে হবে। সেটাই আসলে যেটাই বলি না কেন, আমাদের বাচ্চারা হচ্ছে আমাদের একেবারে কাদামাটি। একটা কাদামাটি দিয়ে আমরা যেভাবে একটা হাঁড়ি বানাতে পারি, পাতিল বানাতে পারি, বাটি বানাতে পারি, প্লেট বানাতে পারি, সেই রকম। সুতরাং আমি হচ্ছে কারিগর, বাবা মাও সেই কারিগর। আমার সন্তানকে কিভাবে লালন করব, বেড়ে তুলবো, তার মানসিক উন্নতি বা মানসিক বিকাশে কিভাবে কাজ করব, সেটা একদম গার্ডেন হিসেবে আমাদেরকে আসতে হবে। আপনার কাছে আবার আসবো, একটু শামসুদ্দিন বাসির সাহেবের কাছে যেতে চাই। আমাদের হাতে খুব সময় নেই, কয়েক মিনিট মাত্র সময় আছে। আপনার কাছে আপনি একটু আলোচনার মাধ্যমে বলেছিলেন স্টুডেন্ট ভিসা নিয়ে বলেছিলেন, অনেকে ইউএসএ তে টুরিস্ট ভিসা নিয়ে আসতে চান, বা যেটা বললেন স্টুডেন্টরা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান পড়াশোনা করার জন্য। তো আপনারা এই সমস্ত যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চায় বা ভিজিট ভিসা নিয়ে আসতে চায়, এদেরকে কিভাবে সেবা দিয়ে থাকেন বা কি ধরনের সুবিধা দিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। আপনি বা আমাদের দর্শকদের আনন্দিত হবে যে আমাদের ঢাকায় অফিস আছে, নিউ ইয়র্কে অফিস আছে।
আমাদের ঢাকা অফিস থেকে আমাদের স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসা আমরা রেগুলার কার্যক্রম ভাবে সার্ভিস দিয়ে আসতেছি। যারা ইউএসএ আসতে চায়, যারা জব হোল্ডার, যারা বাংলাদেশে একটা ভালো জব আছে, তাদের চাকরির পাশাপাশি তারা বাংলা ইউএসএ এসে ঘুরে যেতে চায়, অথচ তাদের ফর্মটা ফিল আপ করতে তাদের সেই পর্যাপ্ত সময় নেই বা তাদের গাইড করার মতো পর্যাপ্ত সময় নেই। সেই জন্য আমরা তাদের সুবিধার্থে কীভাবে তাদের ভিজিট বিষয়টা DS 160 ফর্মটা ফিল আপ করলে এটা তার বিষয়টা হবে, সেভাবে আমরা অর্থাৎ নির্ভুলভাবে যাতে কোনো ফর্ম ফিল আপ সমস্যা না করা পরবর্তী। সহ তাকে পরিপূর্ণ আমরা আমাদের ইউএস অফিস থেকেও এবং ঢাকা অফিস থেকে আমরা গাইড দিয়ে থাকি। অনেক ধন্যবাদ জনাব শামসুদ্দিন বাসির। আর আইএলটিএস এর ব্যাপারে যেটা স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা এবং আইএলটিএস 6.5 থেকে আরম্ভ 6 থেকে আরম্ভ করে বা তাদেরকে I-20 থেকে আরম্ভ করে তারা ইন্টারভিউ ডেট সহ এবং ইউনিভার্সিটি থেকে পৌঁছানো পর্যন্ত হোটেল বুকিং সহ টিকিট কাটা সহ আমরা পরিপূর্ণ তাকে প্যাকেজটা দিয়ে থাকি। অনেক ধন্যবাদ জনাব শামসুদ্দিন বাসির, আপনার কাছ থেকে খুব সুন্দর কথাগুলো জানলাম। কারণ অনেকেই আমরা শুধুমাত্র ফর্ম পূরণের সামান্য একটা ভুলের কারণে আমাদের তার প্রচেষ্টা রিজেক্ট হয়ে যায়, হতাশার মধ্যে পড়ে যাই। সুতরাং এদিক থেকে আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন নিশ্চয়ই নির্ভুলভাবে দিচ্ছেন এবং মানুষের যথেষ্ট উপকার হচ্ছে বলে আমরা মনেই করতে পারি। আমি শাহ মাহবুবের কাছে যেতে চাই, আমাদের হাতে খুব একটা সময় নেই। তো সেক্ষেত্রে আপনার কাছে যেটি আমি জানতে চাইবো যে এই আর কয়েক ঘন্টা পরে 2025 সাল আসবে, তো এই নতুন বছরে আপনার সাংস্কৃতিক পরিকল্পনা কি আছে একটু যদি জানাতেন। না, সাংস্কৃতিক পরিকল্পনার মধ্যে যেটা আমার ব্যক্তিগত যে পরিকল্পনা সেটা অবশ্যই নতুন গান করা, নতুন কিছু করা, এবং এটা চলমান, এটা থাকবেই। আগামী বছর আরো কিছু করব। তবে আমি সেই সঙ্গে আমি কিছু কাজ করার প্ল্যান করছি, যেটা মানে বিশেষ করে মানে এখানকার যে ফ্যামিলি তারা যাতে আরো হ্যাঁ মানে তারা মানে তাদের সন্তানদের প্রতি আরো একটু টেক কেয়ার করে, বিশেষ করে আমার শোগুলোতে গিয়ে বা আমার অনুষ্ঠানগুলোতে গিয়ে মানে আরো এমন কিছু করা বা নতুন কিছু তৈরি করা যেটাতে তারা আরো বেশি ইয়ে হয় যে না আমার বাচ্চাকেও এই মানে আমাদের সংস্কৃতির সঙ্গে একটু হলো আনতে হবে, একটু বাংলা শিখাই, একটু গান শিখাই, একটু নাচ শিখাই। বেড়ে গেছে। দেখেন যে কয়েকদিন আগে আমরা দেখলাম একটা নাটকের গোষ্ঠী হয়েছে, সেখানে তারা একটু নাটকের উপরে কোর্স করাবে কয়েকদিনের জন্য। রানা ভাই, প্রচুর আবেদন। রানা ভাই, আর একটা মজার ঘটনা শুনেন, আমি বলি। বর্তমান সময়ে আমি একটা জিনিস দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের শিল্পী, আমাদের মিউজিশিয়ান, আমাদের হ্যাঁ নাট্যশিল্পী, আমাদের সাহিত্যিকরা অনেকে এসছে। তো আমরা হ্যাঁ মিনি বাংলাদেশ আমরা বলতে পারি। রাইট, মিনি বাংলাদেশ তো অবশ্যই। কারণ আপনি যখন পয়লা বৈশাখ, আমি যখন পয়লা বৈশাখ তো আমরা সকাল থেকে শুরু করি, এখানে প্রভাতী বর্ষবরণ হয়, যেটা TVN 24 পার্টনার এবং আনন্দধ্বনি করে। তো মানে ওরা শুরু করেছে। তো দেখেন আমরা কিন্তু সকাল থেকে শুরু করি, একদম মানে মধ্যরাত পর্যন্ত। রমনার বটমূলে যেটা হচ্ছে সেটা আমাদের এখানে মানে আমরা কিন্তু মানে ঢাকা বা বাংলাদেশের ইয়ের মানে কোন রকম তফাৎ কিন্তু পাই না। সংস্কৃতি তো আমি ওটাই বলছি যে যেহেতু বড় বড় মিউজিশিয়ান, বড় বড় শিল্পীরা এসছে, এখানে কিছু সঙ্গীত শিক্ষকও এসছে, তাদেরকে আমরা কাজে লাগাই না কেন? ওই জন্য বলছি যে তাদেরকে নিয়ে আমি হয়তো এমন কিছু কাজ করার প্ল্যান আমার আছে, যেটা হচ্ছে একটা ভালো কিছু করে ইনস্টিটিউট করা, যেখানে এদেশীয় মানে একটু যোগাযোগ করে যদি তাকে সম্পৃক্ত করা যায়। আমরা পাঠ্যক্রমে মানে ইংরেজিতে দিলাম গানের যে হ্যাঁ সেটা শুরু করলাম ওইভাবে। কারণ তারা তো বাংলা লিখতে পারবে না, অন্তত ইংরেজিটাকে মানে বাংলায় ইয়ে করে কনভার্ট করে করলো এইভাবে। অনেক ধন্যবাদ জনাব শাহ মাহবুব। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। এবং আরো অনেক প্রশ্ন ছিল, আরো আমরা গান শুনতে পারতাম, কথা বলতে পারতাম। জনাব শামসুদ্দিন বাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং খুব সুন্দর কতগুলো বিষয়, বিশেষ করে আমরা যারা ব্যবসা করতে চাই সে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। যে ট্রাভেল এজেন্সির ব্যবসা যারা আমরা করতে চাই
তারা কিভাবে ইন্সপায়ার্ড হবে সে কথাগুলো আপনি বলেছেন, এবং আমাদের বাংলা সংস্কৃতি হিসেবে আমাদের সঙ্গীত যে শুধুমাত্র আজকে থেকে এটা 1000 বছরের ঐতিহ্য আমাদের, সেই 1000 বছরের ঐতিহ্যকে এই বিদেশে বা আমেরিকার মাটিতে ধরে রেখেছেন শাহ মাহবুবের মতো অসংখ্য শিল্পীরা বা কলাকুশলীরা। সুতরাং আপনিও এখানে এসেছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। না, আমারও খুব ভালো লাগলো। অবশ্যই এই সুযোগে আমার হাজার হাজার যে টিভিএনের দর্শক, তাদেরকে আমি নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে সবাইকে বলছি যে, আবারও বলছি যে আমরা ইংরেজি নববর্ষ পালন করছি, কিন্তু বাংলাটাকে ধারণ করে কিন্তু আমরা এটাকে পালন করি। এটা আবারও ধন্যবাদ আপনাকে শাহ মোহাম্মদ। জনাব শামসুদ্দিন বশির, আপনার প্রতিও ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভি24কে, ধন্যবাদ টিভি24 সকল দর্শককে। আমি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে হ্যাপি নিউ ইয়ার 2025 জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আজকের এই ভিউজ অনুষ্ঠানে দুটো বিষয় নিয়ে, যদিও একটু দ্বিমুখী হয়তো আলোচনা হতে পারে, মনে হতে পারে যে একদিকে ব্যবসার কথা বলছে আর একদিকে সংস্কৃতির কথা বলছে, কিন্তু দুটোই আমাদের এই কমিউনিটির জন্য অত্যন্ত জরুরি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।